আবারও সড়কে ঝরল প্রাণ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে দুর্ঘটনায় নিহত ৫, নারী ও শিশুসহ আহত ১৫। আমি আসে দেখি যে গাড়িটা পাল্টে গেছে, ওই মুড়ে লোক পড়ে আছে, এটাখানি লোক পড়ে আছে। গাড়িটা আলোক করার পরে ৫-৭ জন পাওয়া গেছে। আমার জানা মতে ৫টি ডেড বডি আমরা রিকভারি করেছি। রাজধানীতেও আলাদা সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থী নিহত। আবরারকে চাপা দেয়া সুপ্রভাত বাসের মালিক ৩ দিনের রিমান্ডে। দেখছিলেন বিশেষ শিরোনাম। সকালের সময় সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ এবং আমি শফিক মোহাম্মদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ক্ষমতার পালাবদলে জলাধার দখল হওয়ায় আগুন নেভাতে পানি সংকট হচ্ছে, বললেন প্রধানমন্ত্রী। উৎসুক জনতাকে অগ্নিকাণ্ডের সময় ভিড় না করার আহ্বান। ১ মাস চিকিৎসা নেয়ার পর সিঙ্গাপুরের হাসপাতাল ছাড়লেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফলো আপের জন্য থাকতে হবে আরও কিছুদিন। বেগম জিয়াকে পছন্দের হাসপাতালে স্থানান্তরের দাবি বিএনপির। সুচিকিৎসার দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, প্রস্তুতি নিয়ে আন্দোলনের ঘোষণা। এবার ঈদের টিকিট শুধু কমলাপুরে নয়, বিক্রি করা হবে রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে। চলতি মাসে চালু হবে নতুন অ্যাপ, জানালেন রেলমন্ত্রী। এবং শুরু হয়েছে বিজিএমই এর নতুন নেতৃত্ব নির্বাচনী ভোট। চলবে বিকেল ৪টে পর্যন্ত। ৩৫টি পরিচালক পদে লড়ছেন ৪৪ প্রার্থী। গাইবান্ধায় যাত্রীবাহী একটি বাস উল্টে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন নারী ও শিশুসহ অন্তত ১৫ জন। ফায়ার সার্ভিস জানায়, গতরাতে ঢাকা থেকে ছেড়ে যাওয়া লালমনিরহাটের বুড়িমারিগামী বরকত পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকা রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জের কালীতলা জুম্মার ঘর এলাকায় নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি সড়কের উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। এ ঘটনায় আহত হন নারী ও শিশুসহ অন্তত ১৫ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। উল্টে যাওয়ার পরে গাড়িটি পুরো চাকা উপর থেকে উঠে যায়। সঙ্গে সঙ্গে ভিতরে যারা লোকজন ছিল তারা আটকে পড়ে যায়। পরবর্তীতে আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হাইওয়ে পুলিশ এগিয়ে আসে, থানা পুলিশ আসবার পরে ফায়ার ব্রিগেড চলে আসে। প্রায় ২.৫ ঘন্টা অভিযান চালিয়ে আমরা আমার জানা মতে ৫টি ডেড বডি আমরা রিকভারি করেছি হাইওয়ে পুলিশ এবং ফায়ার ব্রিগেডের সহযোগিতায়, এবং একাধিক ব্যক্তিকে আমরা আহত অবস্থায় উদ্ধার করে নিকটতম হাসপাতালে পাঠিয়েছি। গতকাল রাজধানীর ডেমরায় ২টি বাসের রেষারেষিতে চাপা পড়ে ইরাম নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক বাসের চালক এবং হেলপারকে আটক করেছে পুলিশ। ইরামের মৃত্যুতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তার সহপাঠীরা। এদিকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খিলগাঁও ফ্লাইওভার থেকে পড়ে ২ স্কুল ছাত্র নিহত হয়েছে। টিভিতে খবর কইতে হবে, লাভটা কি? কোনো অ্যাকশন হয়? আমি পরিষ্কার করে যে আমি কোনো আইনের আশ্রয় নিতাম না, নিয়ে লাভটা কি? এভাবেই ছেলের মৃত্যুতে ক্ষোভ জানান ইরামের বাবা। সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর দেখা যায় প্রশাসনের নানা তৎপরতা, কিন্তু কোনোভাবেই থামানো যাচ্ছে না সড়কে মৃত্যুর মিছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে রাজধানীর ডেমরা রামপুরা সড়কের পাশে সাইকেল চালিয়ে যাচ্ছিল ইরাম ব্যাপারী। এ সময় আমুলিয়া এলাকায় স্বাধীন ও রমজান পরিবহনের ২টি বাসের রেষারেষি চলছিল। এক পর্যায়ে রমজান পরিবহনের বাসটি ইরামকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় ইরাম। সহপাঠীর মৃত্যুর খবরে ডেমরা যাত্রাবাড়ি ও ডেমরা রামপুরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। ওরা দুজন ওভারটেক করতে গেছে, একজনের সাইড দিয়েছে, আরেকজনের চাপ দিয়ে সাইকেলের উপরে দিয়ে ডাইরেক্ট পিছালাইছে। একটা ছাত্র যান যাচ্ছে, একটা ফ্রুট দিচ্ছে, এর তো কোনো মানে হয় না ভাই। আজকে আমার কাছে আমি বুঝতেছি, কালকে আপনার যাবে আপনি বুঝবেন। দীর্ঘদিন ধরে স্থানীয়রা এ সড়কে স্পিড ব্রেকারের দাবি করলেও দুর্ঘটনার পর প্রশাসনের তোড়জোড় বেড়ে যায় স্পিড ব্রেকার নির্মাণে। এদিকে খিলগাঁও ফ্লাইওভার থেকে ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহী ২ স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। দুপুর ২:৩০টার দিকে খিলগাঁও ফ্লাইওভারের ইউলুপের ওপর থেকে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় তারা। নামাজ পড়ার পরে একটু ঘোরার জন্য বেরিয়েছিল, ঘোরানোর পরে এই দুর্ঘটনাটা ঘটে। ঢালে নামার সময় এই অবস্থাটা হয়। নিহত আব্দুল্লাহ আল নোমান বনশ্রীর ইস্টার্ন স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণীর ছাত্র এবং তুহিন কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণীর ছাত্র ছিল। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ে আরও থাকছে।
বৈরী আবহাওয়ায় চাঁপাইনবাবগঞ্জে নষ্ট হচ্ছে আমের গুটি, দুশ্চিন্তায় কৃষক, সংকট মোকাবেলায় তৎপর কৃষি বিভাগ। বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরারকে চাপা দেয়া সুপ্রভাত বাসের মালিক ননী গোপাল সরকারকে 3 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। আবরারের আগে শাহজাদপুরের বাঁশবাড়ি এলাকায় কলেজ ছাত্রী সিনথিয়াকে চাপা দেওয়ার পর ননী গোপালের নির্দেশেই বাসটি নিয়ে কন্ডাক্টর ইব্রাহিম পালানোর সময় পিষ্ট করে আবরারকে। পুলিশ বলছে চালক ও কন্ডাক্টরের পাশাপাশি বাসের মালিকও এর দায় এড়াতে পারেন না। 18 মার্চ সকাল 8:45টার দিকে শাহজাদপুরের বাঁশবাড়ি এলাকায় ফুটপাতে বাসের অপেক্ষায় ছিল মিরপুর আইডিয়াল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী সিনথিয়া সুলতানা মুক্তা। হঠাৎ একটি বাসের ধাক্কায় লুটিয়ে পড়ে সিনথিয়া। পথচারীরা বাসায় খবর দিলে স্বজনরা দ্রুত হাসপাতালে নিয়ে যায় তাকে। সুপ্রভাত পরিবহনের বাসটি একই কোম্পানির আরেকটি বাসকে অতিক্রম করতে গিয়েই চাপা দেয় সিনথিয়াকে। 3 হাসপাতাল ঘুরে এখন সে বাসায় শয্যাশয়ী। আমার কলেজ মিরপুর 10-এ, তো আমি 10 নম্বরের বাসের জন্য ওয়েট করছিলাম। তখন হঠাৎ করে বাসটা এসে আমার ডান সাইডে ধাক্কা মারে। তারপরে আমি টোটালি আমার কাছে সবকিছু ব্ল্যাক আউট হয়ে যায়। এদিকে পুলিশ বলছে সিনথিয়াকে চাপা দেওয়ার পর ট্রাফিক পুলিশ চালক সিরাজকে আটক করেন। বাসটি সরিয়ে রাস্তার পাশে নেওয়ার নির্দেশ দেন কন্ডাক্টর ইব্রাহিমকে। সে সময় মালিক ননী গোপালের সঙ্গে যোগাযোগ করেন ইব্রাহিমকে বাস নিয়ে সরে পড়ার নির্দেশ দেন ননী গোপাল, আর তা করার সময় বাসটি চাপা দেয় আবরারকে। ননী গোপাল জানান তার 4টি বাস রয়েছে, তবে বাসটির রুট পারমিট ঢাকা ব্রাহ্মণবাড়িয়ার হলেও ঢাকা গাজীপুর রুটে কেন চলছিল সে প্রশ্নের কোনো উত্তর নেই তার কাছে। 8.5 লাখ টাকায় বাসটি কেনার 2.5 বছর পেরিয়ে গেলেও রেজিস্ট্রেশন কেন করেননি সেটাও এক ধোঁয়াশা। যখন আমি গাড়িটা কিনছি তখন এত রুট পারমিটের ইটা আমরা জানতাম না জানাতে আমি এই গাড়িটা এই রোডে চালাই। এক রোডটা আরেক রোডে চালান যায় না জানতাম না, ওইটা না ওই সময়টা এতটা ছিল না। এখন যে করা হয়েছে গাড়িটা 2-2.5 বছর আগে কিনছি। কেনার পরে রেজিস্ট্রেশন বদলাইছেন আপনার নামে? না, করি নাই। পুলিশ বলছে ননী গোপালের নির্দেশনা মানতে গিয়েই আবরারকে চাপা দেওয়ার ঘটনা ঘটেছে, তাই চালক ও কন্ডাক্টরের পাশাপাশি দায় রয়েছে তারও। উনি তার ড্রাইভ হেল্পার এবং তার কন্ডাক্টরকে উস্কে দিয়েছেন গাড়িটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য, যাদের কোনো রাস্তাতে গাড়ি চালানোর পারমিট, লাইসেন্স কোনোটাই নেই। এক্ষেত্রে তো অবশ্যই তার দায় দায়িত্ব রয়েছে। তদন্ত অনেকটাই আমরা অগ্রসর হয়েছি, আশা করছি খুব সহসাই এই মামলার অভিযোগপত্র দাখিল করতে সক্ষম হবে। এই ঘটনায় এরই মধ্যে বাসের চালক সিরাজ, কন্ডাক্টর ইব্রাহিম ও হেল্পার ইয়াসিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। ক্ষমতার পালাবদলে জলাধার দখল হয়ে যাওয়ার কারণে অগ্নি নির্বাপনের সমস্যা হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে স্থাপনায় নির্মাণ করা হোক জলাধার যেন সংরক্ষিত থাকে। গতকাল বিকেলে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় একথা বলেন তিনি। উৎসুক জনতাকে অগ্নিকাণ্ডের সময় অযথা ভিড় না করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিএনপি চেয়ারপারসন সহ কোনো নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা নেই বলেও উল্লেখ করেন তিনি। জ্বলছে এফআর টাওয়ার, নিচে উৎসুক হাজারো জনতা। ব্যাপক প্রাণহানির এই অগ্নিকাণ্ডের 1 সপ্তাহ পর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভাও ছিল শোকের আবহে। দলীয় প্রধান সূচনা বক্তব্যে উৎসাহী মানুষের ভিড়ের কারণে অগ্নি নির্বাপনে বাধা সৃষ্টি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। আগুন লেগেছে, দুনিয়ার লোক যে সেখানে হাজির, ফায়ার সার্ভিস ঢুকতে পারে না, মানুষ যেতে পারে না। এটা কোন ধরনের একটা ব্যাপারটা সবাই দেখতে চায়, আর সেলফি তুলে, ছবি তুলে। এখানে সেলফি তোলার কি হলো আমি এটা বুঝতে পারি না। সেলফিটা না তুলে কয়েক বালতি পানি নিয়ে আসুক। ভবন নির্মাণে নিয়ম মানা, জরুরি বহির্গমন পথ রাখা সহ নানা বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান সরকার প্রধান। আর যাতে কোনো জলাধার নষ্ট না হয় সেদিকে সতর্ক থাকতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন তিনি। বনানী লেকটা তো বন্ধই, বিএনপির আমলে ওটা বন্ধ করে সবাইকে প্লট, সবাই বাড়ি, বিএনপি পল্লী হয়ে গেছে সেখানে। তো এইভাবে জলাধারগুলি এক এক করে ধ্বংস করা, এটাও তো এখন এটাও সবার বোঝা উচিত যে আগুন লাগলে পানি নাই, ভূমিকম্প হলে কোথাও গিয়ে দাঁড়াবার জায়গা নাই, তাহলে অবস্থাটা কি দাঁড়াবে। দালানগুলি এমনভাবে বানানো হয়, এমনকি সেখানে ফায়ার এক্সিট, ইন্টেরিয়র ডেকোরেশন করতে যে ফায়ার এক্সিট বন্ধ। জাতীয় নির্বাচনে বিএনপির ভরাডুবি, আওয়ামী লীগের সরকার গঠন সহ রাজনৈতিক ইস্যুতেও কথা বলেন আওয়ামী লীগ সভাপতি। বিএনপির কোনো নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা নেই উল্লেখ করেন তিনি। যদিও এখন শুনি আমরা যে তারা খুব চিৎকার করেন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, একটা মামলাও কিন্তু মিথ্যা না, কারণ
তাদের যে অগ্নিসন্ত্রাস এবং সন্ত্রাস, গ্রেনেড হামলা, অগ্নিসন্ত্রাসের সাথে জড়িত তাদের বিরুদ্ধে মামলা হবেই। কার্যনির্বাহী সংসদের সভায় মুজিবনগর দিবস উদযাপন, উপজেলা নির্বাচন ও বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী উদযাপন সহ দলীয় বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন আওয়ামী লীগ সভাপতি। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র কেন বাংলাদেশে নিরাপত্তা সতর্কতা জারি করলো তা খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের কোনো তথ্য থাকে, এটা তাদের কর্তব্য হচ্ছে আমাদের অথরিটিকে জানানো। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে। ভারতের লোকসভা নির্বাচন সামনে রেখে প্রচারণায় ব্যস্ত রাজনৈতিক দলগুলো। যাদবপুরে বিজেপি ও সিপিএম এর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে তৃণমূল। FR টাওয়ারের 19 থেকে 22 তলা পর্যন্ত গড়ে উঠেছে অবৈধভাবে। রাজুকের অনুমোদন আছে দাবি করলেও তদন্ত কমিটি কোনো বৈধ কাগজ পায়নি। রাজুকের তদন্ত কমিটির প্রতিবেদনে বেরিয়ে এসেছে মূল নকশার সঙ্গে ভবনের অসঙ্গতিও নেই, বাণিজ্যিকভাবে ব্যবহারের অনুমতি। ভবনটি আপাতত ব্যবহারের অযোগ্য বলেও জানানো হয়েছে। এ ঘটনায় শুধু মালিক নয়, রাজুকও দায় এড়াতে পারে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। 28 ফেব্রুয়ারি দুপুর 12:30 রাজধানীর বনানীর সুউচ্চ ভবনে ভয়াবহ আগুনে চমকে দেয় পুরো জাতিকে। 7 ঘন্টার চেষ্টায় আগুন নিভলেও পুড়ে ছাই 7 থেকে 22 তলা, প্রাণহানি 26 জনের। অগ্নিকাণ্ডের পর একে একে বেরিয়ে আসতে থাকে থলের বিড়াল। 22 তলা এই ভবনের অনুমতি ছিল 18 তলার। ঘটনার 5 দিনের মধ্যেই তদন্ত প্রতিবেদন দেয় রাজুক কমিটি। অতিরিক্ত 4 তলা করার অনুমতি ছিল মালিক এমন দাবি করলেও কোনো বৈধ নথি দেখাতে পারেনি। নির্মাণের মূল নকশার সাথে মিলেছে বিস্তর ফারাক। রাজুক থেকে যে আমরা প্রাপ্ত যে তথ্য বা যে ডিজাইন নকশা পেয়েছি সেটা আসলে বেসিক্যালি 18 তলার ভবন, 18 তলা, এবং এইটার বেসিক্যালি মেইনলি বিল্ডিংটা কিন্তু রেসিডেন্সিয়াল ইউজের জন্য, এবং অরিজিনাল ভবনে যেখানে সিঁড়িঘর দেখানো আছে, যেখানে লিফট দেখানো আছে, যে ভবনটা তৈরি হতে সেখানকার সিঁড়িঘর এবং লিফট কিন্তু সম্পূর্ণ ভিন্ন জায়গায় দেয়া আছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে ভবনটিতে ফাটল দেখা দেয়, আপাতত তা ব্যবহারযোগ্য নয়। আগুনের কারণে 8, 9 এবং 10 তলার কিছু কলামে কিছু সামান্য ক্র্যাক দেখা দিয়েছে। ইলেকট্রিক্যাল শর্ট সার্কিটের কারণে হচ্ছে বলে আমাদের প্রতিমান হচ্ছে, তার মানে ইলেকট্রিক লাইনেও কিছু সমস্যা আছে। এই কারণে আমরা যেটা দিয়েছি, আমাদের যে সাজেশন সেটা হচ্ছে আমরা মোটামুটি 5 মাস একটা সময় বেঁধে দিয়েছি। এর মধ্যে ভবনের স্ট্রাকচারাল ত্রুটি, ভবনের ফায়ারের যে সমস্ত গাফিলতি আছে বা যেগুলা ত্রুটি আছে, আর ইলেকট্রিক্যাল ত্রুটি সারিয়ে সংস্কার করে 5 মাসের মাথায় রাজুককে একটা সাবমিট করতে হবে রিপোর্ট ভবনের মালিককে। এক্ষেত্রে কেবল মালিকদের উপর দায় চাপিয়ে রাজুক পার পেতে পারে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই ভবনটির নির্মাণ কাজ যে সময় হয়েছে সেই সময় রাজুকের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যারা ছিলেন তারা এবং এই ভবনের মালিক সংযুক্ত হয়ে নিজেরা নিজেদের ভিতরে আপোষ করে এই কাজটি করেছেন। পানিশমেন্ট যদি দিতে হয় তাহলে দুই পক্ষেরই পানিশমেন্ট হওয়ার কথা। তবে এমন দুর্ঘটনা এড়াতে সর্বস্তরে সচেতনতাও জরুরি বলে মনে করেন তারা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সার্জারির পর শারীরিক অবস্থার উন্নতি হয় শুক্রবার স্থানীয় সময় 3:15টার দিকে হাসপাতাল ছাড়েন তিনি। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ আবু নাসের এ তথ্য জানান। তিনি জানান, হাসপাতালের পাশে একটি বাসা ভাড়া নেওয়া হয়েছে, সেখান থেকেই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর চিকিৎসা পরবর্তী সেবা চলবে। 2রা মার্চ হঠাৎ করেই খবর আসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বুকে ব্যথা অনুভব করায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। তার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করছেন চিকিৎসকরা। শুরুতে তার অবস্থা যে গুরুতর তেমন একটা আঁচ করা যায়নি। এক পর্যায়ে যখন মেডিকেল থেকে নিশ্চিত করা হলো তাকে সিসিইউতে রাখা হয়েছে, তখন থেকেই ধীরে ধীরে বাড়তে থাকে উদ্বেগ আর উৎকণ্ঠা। এক পর্যায়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তাকে দেখতে হাসপাতালে ছুটে যান। তার চিকিৎসাধীন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা যেন কোনোভাবেই বিশ্বাস হচ্ছিল না জনপ্রিয় নেতার অনুসারীদের। সময় যত গড়াচ্ছিল ততই যেন বাড়ছিল উদ্বেগ আর উৎকণ্ঠা। এক পর্যায়ে সিঙ্গাপুরের চিকিৎসক দল ঢাকায় এলেন। পরে প্রধানমন্ত্রীর অনুরোধে তাকে দেখতে ঢাকায় আসেন উপমহাদেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। তিনি ওবায়দুল কাদেরকে দেখার পর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়ার পরামর্শ দেন। এরপর কিছুটা স্বস্তি আসে দেশবাসীর মধ্যে। ধর্মীয় উপাসনালয়গুলোতে চলে তার রোগ মুক্তির প্রার্থনা।
পরে ৪ মার্চ বিকেল 4:15টায় ওবায়দুল কাদেরকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। রাত 8:45টার দিকে সিঙ্গাপুরে পৌঁছায় তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। শুরু হয় তার চিকিৎসা। বেশ কিছুদিন চিকিৎসা শেষে তার অবস্থার কিছুটা উন্নতি হওয়ার পর 20 মার্চ করা হয় বাইপাস সার্জারি। পরে 6 দিন আইসিইউতে রাখার পর তাকে স্থানান্তর করা হয় কেবিনে। এরপর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন আওয়ামী লীগের বর্ষিয়ান এই নেতা। দীর্ঘ 1 মাস চিকিৎসা শেষে শুক্রবার স্থানীয় সময় বিকেল 3:15টার দিকে হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। স্বস্তি ফেরে সবার মাঝে। এখন অপেক্ষা পুরোপুরি সুস্থ হয়ে প্রিয় নেতার দেশে ফেরার। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার দাবি জানিয়েছে বিএনপি। একই সঙ্গে বেগম জিয়াকে কারামুক্ত করতে পূর্ণ প্রস্তুতি নিয়ে রাজপথে নামার কথাও বলছে দলটি। এদিকে দলীয় প্রধানের মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা। দুর্নীতির 2 মামলায় দণ্ডপ্রাপ্ত কারাবন্দী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আবারও সরব বিএনপি। বেগম জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, পূর্ণ প্রস্তুতি নিয়ে রাজপথের আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করা হবে। আমরা খালেদা জিয়াকে মুক্ত করে আনবো। আমরা কারো কাছে দাবি জানাবো না, আমরা রাজপথে নামবো, কিন্তু রাজপথে আমরা প্রস্তুতি নিয়ে নামবো। আমরা 10 জন লোক গিয়ে পুলিশ, র্যাব, মিলিটারির গুলিকে রাস্তায় বুকের রক্ত ঢেলে দিয়ে ব্যর্থ হয়ে ফিরে আসবো। সেই ব্যর্থ আন্দোলনে আমি অংশীদার হব না। আর ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য পছন্দের হাসপাতালে স্থানান্তরের দাবি জানান বিএনপির মহাসচিব। এখানে একটা বিশেষ ধরনের এমআরআই তার করা দরকার, যেটা রিপ্লেসড মেটাল। তো এটার জন্য আলাদা এমআরআই মেশিন আছে, যে মেশিন পিজিতে নাই। সেই জন্য আমরা বলেছিলাম যে তাকে বিশেষায়িত হাসপাতালে দেওয়া, যেখানে এই সুবিধাগুলো রয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের নেতা হিসাবে রিকগনাইজ করতে হবে, অন্য রাজনৈতিক নেতার প্রতি শ্রদ্ধা এটা থাকতে হবে। এদিকে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠন। সকালে বরিশাল নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন মহানগর যুবদলের নেতাকর্মীরা। সেখানে বিক্ষোভ সমাবেশ থেকে বেগম জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান। একই দাবিতে ঝিনাইদহ শহরের আরাবপুর বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ করেছে স্বেচ্ছাসেবক দল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের চাপ সামাল দিতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ট্রেনের টিকিট বিক্রির চিন্তা করছে রেল মন্ত্রণালয়। গতকাল সকালে কমলাপুর রেল স্টেশনে কথা জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেন, টিকিট বিক্রি অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন সহ রেল ব্যবস্থাকে আধুনিক করতে 1 মাসের মধ্যে মোবাইল অ্যাপ চালু করা হবে। পরিপূর্ণ যাত্রী সেবা নিশ্চিত করতে 1 মাসের আলটিমেটাম শেষে কমলাপুর রেল স্টেশন পরিদর্শন এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। থাকা 72টি ট্রেনের চুক্তির মেয়াদ শেষ হলে রেল বিভাগই তা দেখভাল করবে বলেও জানান মন্ত্রী। ঈদ আসলে এইখানে যে একটা হাটের মতো বসে যায়, এটা আমরা আশা করছি। আমরা ইতিমধ্যে কথা বলেছি যাতে বিভিন্ন পয়েন্ট থেকে এই টিকিটটা আমরা দিতে পারি ঈদের সময়। এ মাসের মধ্যেই আমরা একটি মোবাইল আমরা চালু করতে যাচ্ছি, যার মাধ্যমে আমরা আশা করছি আমাদের যে রেল টিকিটিং ব্যবস্থা এটা সম্পূর্ণভাবে আমরা এই মোবাইল অ্যাপসের মাধ্যমে আমরা সেই সেবাটি দিতে পারবো। আপনার বাড়িতে বসে বিকাশ কিংবা অন্য আপনার মাধ্যমে টাকা পেমেন্ট করে আপনার বাড়িতে বসে টিকিটটা করতে পারবেন। রোদ কুয়াশার আধিক্যে আবহাওয়ার বৈরী আচরণ আর গেল কয়েক বছর প্রত্যাশিত দাম না পাওয়ায় আমবাগান যত্নে ভাটা পড়েছে বাগান মালিকদের। এই 2 কারণে চাঁপাইনবাবগঞ্জের বাগানেই নষ্ট হচ্ছে আমের গুটি। এই অঞ্চলের অর্থনীতি এবং দেশে আম সরবরাহ স্বাভাবিক রাখতে ন্যায্য মূল্য পেতে সরকারি সহায়তা চান বাগানিরা। সংকট মোকাবেলায় তৎপর কৃষি বিভাগ। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে রাকিবুল হাসানের রিপোর্ট। দিগন্ত বিস্তৃত চাঁপাইনবাবগঞ্জের আম বাগানগুলো যেন সবুজে রাঙিনা। মাটির গুণাগুণ ও ভৌগোলিক কারণে কিছুটা দেরিতে এসেছে আমের মুকুল। তবে গুটি অবস্থায় বিপত্তির শুরু। কখনো খরতাপ রোদে, কখনো প্রচণ্ড কুয়াশায় গাছ থেকে ঝরেছে আমের গুটি। অন্যদিকে বেড়েছে পাতামোড়া, হপার পোকা ও ফ্রুট বোরা পোকার আক্রমণ। সব মিলিয়ে দুশ্চিন্তায় বাগান মালিকরা। ডাল পাতে যে আপনার পোকাটা থাকে, এই পোকার
কারণে বিষটা দেওয়া। এটা তো পোকাতেই হচ্ছে না, আবহাওয়ার কারণে খারাপ হয়েছে। এসব প্রতিবন্ধকতার সাথে গেল কয়েক বছর আমের ভালো দাম না পাওয়ায় ক্ষোভের অন্ত নেই বাগান মালিকদের। তাই খিরসাপাত, গোপালভোগ, ল্যাংড়ার মতো জনপ্রিয় জাত ছাড়া অন্যান্য আমের যত্নে অনীহা তাদের। আঞ্চলিক অর্থনীতি ও আম বাণিজ্য চাঙ্গা রাখতে চাইছেন ন্যায্য দাম। এখন আমটা পাকবে আপনার ধরেন জুন মাসের 10 তারিখে, আপনি টাইম দেখেন জুন মাসের 20 তারিখে, তো ওই আমি 10 দিনের ঘাটতি খেলাম না, আমার আমটা নষ্ট হলো না। এখন 8 থেকে 900 টাকা খরচ হয়, কিন্তু আমের দাম আমরা 6 থেকে 700 টাকার উপর পাই না, এবং এই দাম না পাওয়ার জন্য চাষিরা এই আম চাষ করতে অনাগ্রহ হয়ে পড়েছে। বিক্রয় ব্যবস্থায় নিজস্বতা, গাছের জাত পরিবর্তন, দেরিতে পাকা ও উন্নত জাতের আম চাষে সমস্যার সমাধান সম্ভব বলে মনে করেন জেলার শীর্ষ এই কৃষি কর্মকর্তা। যারা নতুন বাগান করতে চায় তারা যেন অবশ্যই গোড়মতি অথবা বাড়ি আম 4 অথবা বাড়ি আম 11 এই জাতীয় বিলম্বের আম বেছে নেয়। চলতি বছর প্রায় 32,000 হেক্টর জমির বাগান থেকে 3 লাখ মেট্রিক টন আমের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা কৃষি বিভাগ। গেল বছর আমের দাম পাননি চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ীরা। তাদের দাবি, এ কারণে সার কীটনাশকের দোকানে ঋণের টাকা এখনও শোধ হয়নি তাদের। তার উপরে মৌসুমের শুরুতেই প্রকৃতির এই বৈরিতা ভাবিয়ে তুলেছে এ অঞ্চলের আম ব্যবসায়ের সাথে জড়িত 70% মানুষকে। রাকিবুল হাসান, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট। এবারের নির্বাচনে সম্মিলিত পরিষদ ও ফোরাম এবং স্বাধীনতা পরিষদ অংশ নিচ্ছে। সম্মিলিত পরিষদ ও ফোরাম যৌথ প্যানেলের নেতৃত্বে রয়েছেন মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক, আর স্বাধীনতা পরিষদের আহ্বায়ক ডিজাইন অ্যান্ড সোর্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এবারের বিজিএমই নির্বাচনে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চল মিলিয়ে মোট 35 জন পরিচালক নির্বাচিত হবেন। চট্টগ্রাম অঞ্চল থেকে 9 জন এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি 26টি পরিচালক পদে নির্বাচিত হওয়ার লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতা করছেন 42 জন। নির্বাচনের পর এ 35 পরিচালক ভোটাভুটির মাধ্যমে নিজেদের মধ্য থেকে সভাপতি ও সহসভাপতি নির্বাচিত করবেন। এই মুহূর্তে বিজিএমইএ ভবনে আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ইমতিয়াজ, সংগঠনের সর্বোচ্চ যে সংগঠন রয়েছে বিজিএমএ কিন্তু নির্বাচন শুরু হয়েছে এবং নির্বাচন সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এটি বিরতিহীনভাবে বিকেল 4টা পর্যন্ত চলবে। এখানে মোট যে 1597টি ভোট রয়েছে, অর্থাৎ ভোটার রয়েছেন, তারা কিন্তু সকাল থেকে এসেই কিন্তু ভোট দেওয়া শুরু করেছে। এর মধ্যে আমরা দেখেছি যে বেশ কয়েকজন ভোটাররা তারা কিন্তু আসলে তাদের ভোট প্রয়োগ করেছে। মোট 35 জন পরিচালক আসলে নির্বাচিত হবেন এই নির্বাচনের মধ্য দিয়ে, যার মধ্যে 9 জন রয়েছে চট্টগ্রামে এবং বাকি 26 জন কিন্তু ঢাকায় নির্বাচন হবে। এবং চট্টগ্রামে যে 9 জন রয়েছে সেখানে কিন্তু আসলে তারা কিন্তু আসলে নির্বাচিত হয়ে গেছেন, অর্থাৎ সেখানে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকে কিন্তু তাদেরকে সেখানে নির্বাচন আসলে বলা যায় হয়ে গেছে। বাকি থাকলো যে ঢাকার যে আসলে বাকি 26টি নির্বাচন, সেই বাকি 26টি যে পরিচালক রয়েছেন সেই পরিচালক পদে আসলে নির্বাচন হবেন। আপনি জানেন যে দুটি সংগঠন আসলে সরাসরি, দুটি পরিষদ আসলে সরাসরি এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেখানে আসলে সম্মিলিত পরিষদ ও ফোরামের যৌথ প্যানেলের নেতৃত্বে রয়েছেন মোহাম্মদী গ্রুপের রুবানা হক। এছাড়া স্বাধীনতা পরিষদের আহ্বায়ক হিসেবে রয়েছেন ডিজাইন অ্যান্ড সোর্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মূলত ওনারা দুজনে আসলে দুটো পরিষদের নেতৃত্ব আসলে তারা সরাসরি দিচ্ছেন। এছাড়া মূলত যে 35 জন পরিচালক নির্বাচিত হবেন সেই 35 জনই কিন্তু আসলে সভাপতি এবং সহসভাপতি যে পদগুলো রয়েছে সেই পদগুলো কিন্তু তারা আসলে নির্বাচন করে থাকবেন তাদের মধ্যে। মূলত আসলে এই সারাদিনের ভোটের পরে যে 35 জন পরিচালক নির্বাচিত হবেন, অর্থাৎ 4টার পরে ভোট গ্রহণ শেষ হওয়ার পরে ভোট গণনা শুরু হবে। আসলে তখনই বলা যাবে আসলে কারা পরিচালক হচ্ছেন কিংবা আসলে কোন দিকে যাচ্ছে বিজিএম এর আগামী নেতৃত্ব। তো মোটামুটি সবই এই ছিল এখন পর্যন্ত বিজিএম নির্বাচনের সবশেষ অবস্থা। চট্টগ্রামের কাজীর দেউরি সুপার শপে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানায় সকাল 6টার দিকে কাজীর দেউরির আলমাস সিনেমা হলের পাশে সুপার শপ শপিং ব্যাগের 3 তলায় আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে সুপার শপের অন্য তলাতেও। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে পুড়ে যায় সুপার শপের বিভিন্ন পণ্য সামগ্রী। এছাড়া এখনও পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানা যায়নি।
তিনতলা বিশিষ্ট ভবনের একদম 3 তলায় একদম মালামাল ছিল প্রচুর, এখানে আগুনটা সংগঠিত হয়। আমরা আগুন লাগার সাথে সাথেই আমরা 3 স্টেশনের এটা গুরুত্ব অনুধাবন করে আমরা 11টা গাড়ি এখানে আমরা নিয়োজিত করি। আগুন বর্তমানে আমাদের নিয়ন্ত্রণে আছে। এটা এয়ারটাইট মার্কেট হওয়ার কারণে এখানে ভিতরে প্রথম আমাদের একটু প্রবেশ করতে গিয়ে ব্যাক পেতে হয়। এখনও প্রচুর ধোঁয়া, আমরা ধোঁয়া বের করার কাজ করছি। আপাতত পানি মারাটা বন্ধ রাখছি। ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের যাদবপুর থেকে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের হয়ে লড়ছেন টালিগঞ্জের অভিনেত্রী মিমি চক্রবর্তী। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৃণমূল থেকে সদ্য পদত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়া অনুপম হাজরা ও সিপিএম-এর বর্ষিয়ার নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আসনটিতে ত্রিমুখী লড়াই হবে বলেই ধারণা ভোটারদের। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা প্রতিনিধি সুব্রত আচার্য, ক্যামেরায় ছিলেন সৌমেন রায় চৌধুরী। ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে কলকাতা ঘেঁষা যাদবপুর আসনটি নানা কারণেই আলোচিত। এই আসন থেকেই লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে প্রথমবারের মতো সাংসদ নির্বাচিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার এলাকায় পোস্টারের লাইট নিয়ে আমি গাড়ির পয়সা খরচা করে পোস্টার লাইট লাগিয়ে দিচ্ছি। রাস্তায় যোগাযোগ ব্যবস্থা ভালো না, জলের প্রবলেম। টোটাল যে যাদবপুর বেল্টটা একসময় বামফ্রন্টের বেল্ট ছিল, তো সেই সুবিধাটা বামফ্রন্ট নেওয়ার চেষ্টা করবে, যার জন্য এখানে একটু দেখবেন হাড্ডাহাড্ডি হবেই হবে। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। পশ্চিমবঙ্গের আলোচিত এই আসন যাদবপুর থেকে তৃণমূল প্রার্থী করেছে টালিগঞ্জের অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। শুক্রবার যাদবপুরের বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়েছেন তিনি। ভোটারদের দিয়েছেন নানা প্রতিশ্রুতি। আমি যখন দাঁড়িয়েছি তো আমি এটাই কথা দিতে পারি যে আমি লোকের পাশে দাঁড়ানোর জন্যই এসছি আর সেটাই করব। রমজান মাসে রোজা রাখার সৌভাগ্য পাইনি, আর আমার মনে হয় ভগবান আল্লাহ এই সৌভাগ্যটা, এই সুযোগটা করে দিয়েছে যে আমি সবার সাথে মিলে এই লক্ষ লক্ষ মানুষের সাথে একসাথে করতে পারছি। মিমির বিরুদ্ধে লড়ছেন তৃণমূল থেকে সদ্য বিজেপিতে যোগ দেয়া তরুণ সাংসদ অনুপম হাজরা। নির্বাচনে শতভাগ জয়ের বিষয়ে আশাবাদের কথা জানিয়েছেন তিনি। মানুষ অলরেডি ঠিক করে ফেলেছে কোন দিকে ভোট দেবে। তারা চাইছে যে দাদা ভোটটা দেওয়ার সুযোগ যেন পায়। মানুষ তো দেখবে কাজ, এই 1 মাসের মধ্যে কে কতটা অভিনয় করলো সেটা দেখবে না। এবং মানুষ এটাও জানে যে তৃণমূলে যারা তারকা প্রার্থী হয় তারা হয় শোপিস। এই আসনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির আরেক প্রতিপক্ষ সিপিএম-এর বর্ষিয়ান নেতা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তাই এই আসনটিতে হাড্ডাহাড্ডি ত্রিমুখী লড়াই হবে বলে মনে করছেন যাদবপুরের ভোটাররা। তৃণমূল এবং বিজেপি তাদেরকে পরাজিত করাটাই মানুষের কাছে 1 নম্বর চ্যালেঞ্জ। আর সেই কারণে ওরা সবাই মিলে চেষ্টা করছে যাতে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে না পারে। লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই আসনটি ধরে রাখতে পারবে কিনা সেটি এখন দেখার বিষয়। যাদবপুর কেন্দ্র থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা থেকে লালমনিরহাটগামী যাত্রীবাহী বাস উল্টে নিহত 5 নারী ও শিশু সহ আহত অন্তত 15। ক্ষমতার পালাবদলে জলাধার দখল হওয়ায় আগুন নেভাতে পানির সংকট হচ্ছে বললেন প্রধানমন্ত্রী। উৎসুক জনতাকে অগ্নিকাণ্ডের সময় ভিড় না করার আহ্বান। 1 মাস চিকিৎসা নেয়ার পর সিঙ্গাপুরে হাসপাতাল ছাড়লেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফলো আপের জন্য থাকতে হবে আরো কিছুদিন। বেগম জিয়াকে পছন্দের হাসপাতালে স্থানান্তরের দাবি বিএনপির। সুচিকিৎসার দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, প্রস্তুতি নিয়ে আন্দোলনের ঘোষণা। এবং শুরু হয়েছে বিজিএমইএর নেতৃত্ব নির্বাচনী ভোট। চলবে বিকেল 4টা পর্যন্ত। 35টি পরিচালক পদে লড়ছেন 44 প্রার্থী। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।